সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কোর্স থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় ক্যাপিটালিজম বা পুঁজিবাদ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগের সঙ্গে শুনবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে। আজকে আমরা যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটি কোড নাম্বার হচ্ছে 241915। আমি এই কোর্সের আলোচনায় তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আশরাফুল আজিজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা পুঁজিবাদ কি সেটি বলতে পারবে, পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করতে পারবে, পুঁজিবাদের সুবিধাসমূহ বলতে পারবে, পুঁজিবাদের অসুবিধাসমূহ বলতে পারবে এবং পুঁজিবাদ বিশ্বায়নের সম্পর্ক বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, যেটিতে লেখা আছে ক্যাপিটালিজম, উপরে একজন মানুষের চিত্র। এই ছবিটি একটু মনোযোগের সঙ্গে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ছবিটির মধ্যে কিছু সুরম্য প্রাসাদ, কিছু ঘর বাড়ি, গাছপালা, এসব কিছু দেখা যাচ্ছে। ক্যাপিটালিজম লেখাটির উপর দিয়ে যে ব্যক্তিটি উপরের দিকে এগিয়ে যাচ্ছে তার একটি নিজস্ব বাসগৃহ বা ঘর রয়েছে, কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে যে তার আকাঙ্ক্ষা হচ্ছে উপরের দিকে একটু সুরম্য প্রাসাদের দিকে। এবং ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে ক্যাপিটালিজম ইজ টার্নিং লাক্সারিস ইনটু নেসেসিটিস। এখান থেকে আমরা সংক্ষেপে এটা বুঝতে পারছি যে ক্যাপিটালিজম এমন একটি ব্যবস্থা যেটি মানুষের বিলাসিতার বিষয়টিকে তার প্রয়োজন হিসেবে তার সামনে চটকদারভাবে উপস্থাপন করে। এই চিত্র থেকে আমরা এই বিষয়টি একটু ইঙ্গিত পাচ্ছি। আমরা এখন একটু আলোচনা করব যে পুঁজিবাদ আসলে কি। পুঁজিবাদ বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে মানুষ ব্যক্তিগত সম্পত্তি গড়ে তোলার মাধ্যমে ও ব্যবসা বাণিজ্যের দ্বারা অগাধ মুনাফা লাভের সুযোগ পায়। এই ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তি ও ধন সম্পদের মালিকানার নির্দিষ্ট কোনো সীমানা না থাকায় মানুষ ব্যক্তিগত উদ্যোগে সম্পত্তি বাড়িয়ে নিজেকে সমাজের মধ্যে ধন কুবের হিসেবে প্রতিষ্ঠা করে। পুঁজিবাদের গূঢ়ার্থই হল সম্পদের ব্যক্তি মালিকানার স্বীকৃতি, সমাজে বণিক শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পুঁজিবাদ শুধু এখন একটি অর্থনৈতিক ব্যবস্থাই নয়, বরং একটি সামাজিক বা জীবন ব্যবস্থাও। সংক্ষেপে বলা যায়, পুঁজিবাদ হলো সেই অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপাদান এবং মূলধনের উৎসসমূহ ব্যক্তিগত মালিকানায় নিয়ন্ত্রিত, মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত এবং প্রতিযোগিতার মাধ্যমে সংগঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আরেকটি চিত্র উপস্থাপিত হয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, যেটির বাম পাশে ক্যাপিটালিজম ইজ লেখার নিচে একজন ব্যক্তি সুইমিং ইন প্রফিটস, অর্থাৎ প্রচুর অর্থের মধ্যে সে সাঁতার কাটছে, অর্থের মধ্যে সে ডুবে যাচ্ছে। ডান পাশে জবলেস লোকজন মিছিল করছে বা আন্দোলন করছে যে উই নিড জবস। আমরা এই চিত্র থেকে এটি বুঝতে পারছি খুব পরিষ্কারভাবে সহজে যে পুঁজিবাদ এমন ব্যবস্থা একজনের কাছে প্রচন্ড বা বিপুল পরিমাণ সম্পদের পাহাড় জমে থাকে, অন্য মানুষ
কর্মহীন, বেকারত্বে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একই প্রকৃতির, পূর্বে প্রদর্শিত চিত্রটির সঙ্গে একই প্রকৃতির প্রায় একজন ব্যক্তি নৌকার সামনের অংশে প্রচুর সম্পদের উপর বসে আছে, অন্য দিক থেকে পেছনের অংশে প্রচুর মানুষ রয়েছে যাদের কাছে কিছুই নেই, এমনকি তারা তাদের অস্তিত্ব পর্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। নৌকাটির মধ্যে প্রচন্ড পরিমাণ ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, ইমব্যালেন্স দেখা যাচ্ছে। এক পাশে নৌকা ডুবে যাচ্ছে, আরেক পাশে নৌকা উপরে উঠে গেছে। তার মানে পুঁজিবাদ হচ্ছে ওই রকম একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তি বা কোনো একটি গোষ্ঠীর হাতে, অর্থাৎ কিছু ব্যক্তির হাতে বিপুল সম্পদের পঞ্জীভূত হতে দেখা যায়, অন্যদিকে অধিকাংশ বা বেশিরভাগ মানুষ অর্থহীন হয়ে পড়ে। এই চিত্রটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ডলার বা সম্পদের পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, অন্যদিকে অনেক ব্যক্তি অ্যাফোর্ডেবল হাউজিং, ইউনিভার্সাল হেলথ কেয়ার এবং অ্যাফোর্ডেবল কলেজ, অর্থাৎ বাসযোগ্য আবাসন ব্যবস্থা, সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং সকলের জন্য উপযুক্ত শিক্ষার জন্য তারা আন্দোলনরত। উপরোক্ত সবগুলি চিত্র থেকে আমরা এই বিষয়টি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে কোনো একজন ব্যক্তি যদি সেটি সামাজিক চিত্রের প্রতিনিধিত্ব করে, তাহলে কোনো একটি গোষ্ঠী হিউজ পরিমাণ সম্পদের মালিক, অন্যদিকে প্রায় 90% জনগণ সম্পদহীন বা দরিদ্র মানুষে পরিণত হয়েছে। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এক পাশে ফেসিজম, মানুষের মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর এক পাশে ক্যাপিটালিজম, সেটিও মানুষের মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। দুইটি চিত্র যদি আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যে দুইটি চিত্রের প্রকৃতি একেবারেই এক। পার্থক্যের যে জায়গাটি সেটি হচ্ছে একটি চিত্রকে অত্যন্ত রংচং দিয়ে চটকদার করে মানুষের সামনে, সমাজের সামনে উপস্থাপন করা হয়েছে, আর একটি চিত্রকে সাদামাটাভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ফেসিজম যেভাবে পৃথিবীতে বিরাজ করেছে বা এখনো কোথাও কোথাও কখনো কখনো দেখা যায়, ফেসিজমের চেহারাটি মুখোশ পরানো নয়, ফেসিজমের চেহারাটি মানুষের কাছে পরিষ্কার, যে কারণে ফেসিজম পৃথিবীতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, এখনো পায় না। যদিও ফেসিজম এবং ক্যাপিটালিজমের চরিত্র একদমই শতভাগ সাদৃশ্যপূর্ণ, কিন্তু ক্যাপিটালিজমের উপস্থাপনটি অত্যন্ত রংচংপূর্ণ, চটকদার এবং আকর্ষণীয় করে করা হয়েছে, যে কারণে মানুষ পুঁজিবাদকে তাদের অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি উন্নত এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলোর প্ররোচনায় এটাকে অনেকটা সামাজিক বা জীবন ব্যবস্থা হিসেবেও মানুষ গ্রহণ করতে শুরু করেছে বা অনেকাংশে করেছেও। আসলে ক্যাপিটালিজম প্রকৃত অর্থে এই চিত্র থেকে যেটি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, কখনোই মানুষের জন্য সর্বাঙ্গীন বা সামগ্রিক কল্যাণের ব্যবস্থা দিতে পারে না। এটি একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠীকেই অনেক বেশি সমৃদ্ধ করে, দরিদ্র মানুষের অর্থ সম্পদকে শোষণ করে, ধনী রাষ্ট্র এবং শ্রেণীটি তাদের ভাগ্যকে প্রসারিত করে। এটি হচ্ছে আসলে ক্যাপিটালিজমের মূল চরিত্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে ক্যাপিটালিজমকে বুঝতে চেষ্টা করেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এখন দেখব ক্যাপিটালিজম সম্পর্কে বিভিন্ন মনীষীগণ কি ধারণা পোষণ করেছেন বা কি সংজ্ঞা দিয়েছেন। সমাজবিজ্ঞানী স্কেফার এন্ড লেম বলেন, ক্যাপিটালিজম ইজ অ্যান ইকোনমিক সিস্টেম ইন হুইচ দ্য মিনস অফ প্রোডাকশন আর লার্জলি ইন প্রাইভেট হ্যান্ডস and the main incentive for economic activity is the accumulation of profits. মানে হচ্ছে পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা
যেখানে উৎপাদনের উপায়সমূহ ব্যক্তির হাতে ন্যস্ত থাকে আর অর্থনৈতিক কর্মের মূল উদ্দীপক হলো সঞ্চিত লাভ। অধ্যাপক পিগুর মতে উৎপাদনের যন্ত্রপাতির ব্যক্তিগত মালিকানা থাকার ফলে শ্রমিকগণ শুধু যন্ত্রপাতি ব্যবহারই করে থাকে, কখনো এসবের মালিকানা লাভ করে না, বরং নিজেরাই উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। পুঁজিবাদের সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী সিডনি ওয়েবস বলেন, পুঁজিবাদ হলো এমন এক ধরনের সমাজ ব্যবস্থা যেখানে শিল্প ও অন্যান্য ব্যক্তিগত প্রতিষ্ঠানসমূহ এমন এক স্তরে উপনীত হয় এবং অধিকাংশ শ্রমজীবী মানুষ উৎপাদনের উপকরণগুলোর মালিকানা থেকে বঞ্চিত হয়ে দিনমজুরে পরিণত হয়। পুঁজিবাদ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব ভিত্তিক সংজ্ঞা প্রদান করেছেন লেনিন নামের একজন রাষ্ট্রনায়ক, যিনি সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের বুকে। লেনিন পুঁজিবাদ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বলেন, পুঁজিবাদ বলতে পণ্য উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মানুষ শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রম শক্তি নিজেই পণ্যে পরিণত হয়। By capitalism is mean that stage of development of commodity production at which not only the products of human labor but human labor power itself becomes a commodity. আমরা উপরোক্ত সংজ্ঞাগুলো থেকে পুঁজিবাদ সম্পর্কে আশা করি পরিষ্কার বুঝতে পেরেছি। ইভেনস্টাইন নামক একজন চিন্তাবিদ পুঁজিবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, পুঁজিবাদ শুধু একটি বিশেষ ধরনের অর্থ ব্যবস্থাই নয়, একটি সমাজ ব্যবস্থাও বটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্ববর্তী আলোচনা প্রদর্শিত চিত্র এবং চিন্তাবিদগণের প্রামাণ্য সংজ্ঞার আলোকে আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে পুঁজিবাদ কি এই সম্পর্কে তোমাদের অত্যন্ত পরিচ্ছন্ন ধারণা লাভ হয়েছে। এখন আমরা পুঁজিবাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। কি করে পুঁজিবাদের বৈশিষ্ট্য মানে হচ্ছে আমরা কি করে চিনব পুঁজিবাদটিকে, কি কি বৈশিষ্ট্যের আলোকে পুঁজিবাদকে চিনতে বা বুঝতে পারা যায়, সেটি আমরা এখন দেখব। পুঁজিবাদ অর্থব্যবস্থার মধ্যে দুটো শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। একটি শ্রেণী হচ্ছে বুর্জোয়া শ্রেণী, আরেকটি শ্রেণী হচ্ছে প্রলেতারিয়াত বা সর্বহারা শ্রেণী। যেহেতু পুঁজিবাদ ব্যবস্থায় ব্যক্তি মালিকানাকে স্বীকার করা হয়, একদল মানুষ তাদের বুদ্ধিমত্তা, চাতুর্য এবং কৌশলের মাধ্যমে অথবা বৈষয়িক জ্ঞানের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদকে পঞ্জীভূত করে। যেহেতু কোন রাষ্ট্র, সমাজ বা সামগ্রিকভাবে পৃথিবীতেই সীমিত সম্পদ রয়েছে, যখন একদল মানুষ বিপুল পরিমাণ সম্পদকে পঞ্জীভূত করে ফেলে, সঙ্গত কারণেই অন্য আরেকটি বিরাট দলের মানুষ সম্পদহীন হয়ে দিনমজুরের বা সর্বহারা শ্রেণীতে পরিণত হয়। এভাবে আমরা সবসময় পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে দুটি শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করতে পারি। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যে যে কোনো ব্যক্তিরই যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণের, পেশা গ্রহণের, ব্যবসা বাণিজ্য পরিচালনা করার, পেশা ত্যাগ করার, ব্যবসা পরিচালনা না করার অথবা অন্য যে কোনো কর্মে লিপ্ত হওয়ার স্বাধীনতা থাকে। এই সুযোগে
যে কোনো ব্যক্তি যেহেতু যে কোনো কর্মে উদ্যোগ নিতে পারে, সেই জন্যে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা এখানে বিদ্যমান থাকতে পারে থাকে। কারণ যেহেতু ব্যবসার মাধ্যমে, উদ্যোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে অনেক বেশি ধনী হওয়ার সুযোগ থাকে। অনেক মানুষই উদ্যোগ গ্রহণ করে, শিল্প প্রতিষ্ঠা করে অগাধ অর্থের মালিক হওয়ার চেষ্টা করে। সেই জন্য এই ক্ষেত্রে প্রচুর মানুষ সমাগম ঘটে এবং ব্যাপক প্রতিযোগিতা থাকতে দেখা যায়। পুঁজিবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা। এই ব্যবস্থায় যে ব্যক্তি যত বেশি সম্পদ অর্জন করতে পারে, রাষ্ট্রীয় বিধিনিষেধের মধ্য থেকে এখানে উল্লেখ করা দরকার, রাষ্ট্র পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তির উদ্যোগের ক্ষেত্রে কোনো রকম বাধা দান করে না, কোনো রকম প্রভাব বিস্তার করে না। সেই হিসাবে ব্যক্তি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠা করে প্রচুর অর্থের বা সম্পদের মালিক বা সম্পত্তির মালিক হওয়ার সুযোগ থাকে। এটি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যবস্থা। পুঁজিবাদ ব্যবস্থা যেখানে স্বীকার করা হয়, সেখানে ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে নিশ্চয় স্বীকার করা হয় বা করতে হয়। পুঁজিবাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আন্তর্জাতিক চরিত্র। আমরা যদি পুঁজিবাদকে পরিষ্কারভাবে বুঝতে পেরে থাকি, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি বা বুঝতে পারবো যে যখন ধনী রাষ্ট্রগুলো বা পুঁজিপতি ব্যক্তি বা শ্রেণী তাদের উদ্বৃত্ত পুঁজিকে কাজে লাগিয়ে বিনিয়োগ করে আরো বেশি মুনাফা অর্জন করতে চায়, সঙ্গত কারণে পুঁজিবাদী ধনী রাষ্ট্রগুলো তাদের উদ্বৃত্ত পুঁজি রাষ্ট্রীয় সীমানার মধ্যে আর বিনিয়োগ করার সুযোগ থাকে না। তারা খুঁজতে থাকে পৃথিবীর কোন ক্ষেত্রে, কোন জায়গায় এই পুঁজি বিনিয়োগ করে তারা অধিক মুনাফা লাভ করতে পারবে। সেই অনুযায়ী তারা সেইখানে যে, অর্থাৎ এক রাষ্ট্রের পুঁজি, উদ্বৃত্ত পুঁজি আরেক রাষ্ট্রে যে তারা বিনিয়োগ করে ওখান থেকে অধিক মুনাফা লাভ করার চেষ্টা করে এবং ব্যবসা করে লাভ করেও থাকে। এই যে রাষ্ট্রীয় সীমানাকে ওভারকাম করে, ক্রস করে অন্য রাষ্ট্রের ভিতরে যে বা অন্যান্য অপরাপর রাষ্ট্রের ভিতরে যে পুঁজি বিনিয়োগ করে নিজে অর্থ সম্পদের মালিক হওয়া যায়, এটি হচ্ছে পুঁজির বা পুঁজিবাদের আন্তর্জাতিক চরিত্র। পুঁজিবাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি। আমরা একটু আগে বলেছি যে পুঁজিবাদের আন্তর্জাতিক চরিত্রের কথা। এরই মধ্যেই কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রীয় সীমানাকে এখানে তোয়াক্কা করা হয় না বা স্বীকার করা হয় না। এটি পুঁজিবাদের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সঙ্গত কারণেই পুঁজিবাদ যেখানে থাকবে সেখানে বাজার অর্থনীতি অবশ্যই প্রতিষ্ঠিত হবে বা মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় দুটো শ্রেণীর কথা আমরা বলেছি, কিন্তু সবসময় প্রাধান্য থাকে বুর্জোয়া শ্রেণীর বা ধনিক শ্রেণীর। সমাজে কিছু সংখ্যক মানুষ, ধনী মানুষ, যাদেরকে আমরা বুর্জোয়া নামে চিহ্নিত করি বা এলিট নামে চিহ্নিত করি, এই বুর্জোয়া পুঁজিপতিরা নানাভাবে সমাজ এবং রাষ্ট্রের উপর প্রাধান্য বিস্তার করে। এমন পর্যন্ত দেখা যায় বা হয়ে থাকে যে বুর্জোয়া শ্রেণী রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, নীতি গ্রহণ এবং প্রণয়নের ক্ষেত্রে বিরাট ধরনের ভূমিকা রাখে। এভাবে বুর্জোয়া শ্রেণী তাদের প্রাধান্য বিস্তার করে রাখে। পুঁজিবাদী বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত। পুঁজির বৈশিষ্ট্যই হচ্ছে, পুঁজির প্রকৃতি হচ্ছে
মুনাফা লাভ। মুনাফা যেখানে থাকবে না সেইখানে পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করা হবে না। অর্থাৎ কোনো পুঁজিপতি বা পুঁজিবাদী রাষ্ট্র বা ব্যক্তি বা ধনী ব্যক্তি যখনই তার কোথাও পুঁজি বিনিয়োগ করার সুযোগ আছে বলে মনে করবে, সেখানেই সে দেখবে যে তার রিটার্ন বা লাভ বা মুনাফা কি পরিমাণে আসবে। যদি মুনাফা আসে সেখানেই তারা ব্যবসা করবে। যখন দেখা যাবে যে আর মুনাফা আসছে না বা মুনাফা না আসার সম্ভাবনা দেখা দিয়েছে, সেখান থেকেই তারা পুঁজি গুটিয়ে চলে যাবে। অর্থাৎ কোনো উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য পরিচালিত হবে না পুঁজিবাদী ব্যবস্থায় যেখানে মুনাফা লাভের সুযোগ থাকবে না। সেই জন্য আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের লক্ষ্যেই কেবল উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ক্রেতার সবসময় শ্রেষ্ঠত্ব বজায় থাকে। সকল উৎপাদক বিক্রেতা সবসময় ক্রেতার সন্তুষ্টি লাভের চেষ্টা করে। অর্থাৎ কি ধরনের দ্রব্য উৎপাদন, বিপণন এবং কি ধরনের সেবা তাদের কাছে পৌঁছে দিলে ক্রেতা সন্তুষ্ট হবে, সেটির দিকে সবসময় উৎপাদক এবং বিক্রেতাদের, সরবরাহকারীদের নজর থাকে। এই জন্য পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় সবসময় ক্রেতার শ্রেষ্ঠত্ব বজায় থাকে। উদ্যোগের স্বাধীনতা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আসলে উদ্যোগের স্বাধীনতা বলতে আমরা বুঝি ব্যক্তির পেশা নির্বাচনের স্বাধীনতা এবং শ্রম ও পুঁজির অবাধ গতিশীলতা। এই তিনটি বিষয়ের পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি পেশা নির্বাচন করতে পারে স্বাধীনভাবে। শ্রম এবং পুঁজির অবাধ গতিশীলতার কারণে একজন ব্যক্তি যে কোনো ধরনের উদ্যোগ নিতে পারে। কোন অঞ্চল বা রাষ্ট্রের জন্য কোন দ্রব্যের চাহিদা রয়েছে বা থাকতে পারে সেটিকে মাথায় নিয়ে কোন রাষ্ট্র বা অঞ্চলে অধিক মুনাফা লাভ করা যাবে সে বিষয়টিকে মাথায় নিয়ে উদ্যোক্তাগণ বা শিল্পপতিগণ তাদের উদ্যোগ বা শিল্প কারখানা প্রতিষ্ঠা করে থাকে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। এই ব্যবস্থাটি পুঁজিবাদ ছাড়া অন্য কোনো ব্যবস্থায় পাওয়া অত্যন্ত দুষ্কর একটি ব্যাপার। পুঁজিবাদ ব্যবস্থায় শুধু ভোগের স্বাধীনতায়, উদ্যোগের স্বাধীনতাই নয়, ভোগের স্বাধীনতাও রয়েছে। যেহেতু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বাজারে প্রতিযোগিতা থাকে, আমরা ইতিমধ্যে সে কথা বলেছি। এই বিকল্প দ্রব্য বা সেবা ভোক্তাদের সামনে উপস্থিত থাকবার ফলে ভোক্তাগণ এই সবগুলি বিষয়ের মধ্যে থেকে যেগুলি তাদের জন্য বেশি সুবিধাজনক, লাভজনক, সেইগুলি থেকে তারা ইচ্ছামতো ভোগ করে থাকে। অর্থাৎ ভোক্তাগণ তাদের পছন্দ, রুচি, ইচ্ছা এবং ব্যয় করার মানসিকতা, এই সবগুলির ভিত্তিতে তাদের স্বাধীনভাবে তারা তাদের ইচ্ছামতো পণ্য সেবা ভোগ করতে পারে। এই ভোগের স্বাধীনতাটি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রম ও পুঁজির অবাধ গতিশীলতা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে শ্রম এবং পুঁজির গতিশীলতার মধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো রকম ব্যবস্থা নেই। পুঁজিবাদী ব্যবস্থাকে স্বীকার করার অর্থই হচ্ছে শ্রম এবং পুঁজির অবাধ গতিশীলতা স্বীকার করতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, পুঁজিবাদ ব্যবস্থাটিকে বিশ্বময় প্রতিষ্ঠা করবার জন্য পুঁজিপতি ধনিক রাষ্ট্রগুলো আরো যে সকল ব্যবস্থা হাতে নিয়েছে, যেমন ডব্লিউটিওর মাধ্যমে বিশ্ব বাণিজ্য পরিচালনা, বিশ্ব ব্যাংকের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাকে, বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ, এবং IMF এর মতো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ব অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
এই সবগুলি প্রতিষ্ঠানই মূলত প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বময় পুঁজিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য। আর পুঁজিবাদ প্রতিষ্ঠার একটি নিয়ামক শর্ত হচ্ছে শ্রম ও পুঁজির অবাধ গতিশীলতা। এটি পুঁজিবাদের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। পুঁজিবাদ ব্যবস্থার আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বুর্জোয়া গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে গণতন্ত্রের কথা আমরা জানি, বুর্জোয়া গণতন্ত্র এটি কি ধরনের গণতন্ত্র? গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণভাবে জনগণ দ্বারা, সকল জনগণের দ্বারা পরিচালিত হবে। এটি হচ্ছে গণতন্ত্রের সাধারণ বা স্বাভাবিক ব্যাখ্যা। কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থাটি যখন একটি বুর্জোয়া শ্রেণী কর্তৃক কোনো রাষ্ট্রে পরিচালিত হয়, বা কোনো একদল পুঁজিপতি বা ধনিক শ্রেণীর মানুষের দ্বারা যখন বুর্জোয়া এই গণতন্ত্র ব্যবস্থাটি পরিচালিত হয়, সেই ব্যবস্থাটি হচ্ছে মূলত বুর্জোয়া গণতন্ত্র। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাটিকে বুর্জোয়া শ্রেণী তাদের ইচ্ছে মতো পরিচালনা করতে পারে। গণতন্ত্র থাকে বটে, কিন্তু এই গণতন্ত্র সাধারণ জনগণের ইচ্ছার মতো করে পরিচালিত হয় না, এটি বরং বুর্জোয়াদের ইচ্ছার মতো করে পরিচালিত হয়। এটির নাম হচ্ছে বুর্জোয়া গণতন্ত্র। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি। এই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি তার স্বাধীনভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো মনে আছে, একটু আগে আমরা উল্লেখ করেছি, ইভেনস্টাইন নামক একজন অর্থনীতিবিদ এই সংজ্ঞা প্রদান করেছেন যে পুঁজিবাদ এখন একটি শুধু অর্থনৈতিক ব্যবস্থাই নয়, একটি সামাজিক ব্যবস্থাও বটে। এই যে ব্যক্তির সমাজ জীবনে ব্যক্তি কি ধরনের সিদ্ধান্ত নেবে, ব্যক্তি কি করবে কি করবে না, কি ধরনের উদ্যোগ গ্রহণ করবে, কি পেশা গ্রহণ করবে, কি ব্যবসা পরিচালনা করবে, কিভাবে অর্থ উপার্জন করবে, আবার বিনিয়োগ করবে কিনা, সে তার উৎপাদিত অর্থ ব্যয় করবে নাকি ভোগ করবে, নাকি আবার আয়ের জন্য, আরো বেশি আয়ের জন্য আবার বিনিয়োগ করবে, এই যে ব্যক্তির স্বাধীনতা পরিপূর্ণভাবে পুঁজিবাদ ব্যবস্থায় স্বীকার করা হয়। স্বয়ংক্রিয় বাজার ভিত্তিক মূল্য ব্যবস্থা, এটি হচ্ছে পুঁজিবাদ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই বাজারে দ্রব্য, পণ্য বা সেবার সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে দ্রব্য বা সেবার মূল্য নির্ধারিত হয়ে থাকে। ব্যাপারটিকে একটু ব্যাখ্যা করে বলে এরকম বলা যায়, যেহেতু ব্যক্তিদের, ভোক্তাদের চাহিদার উপর ভিত্তি করে শিল্প উদ্যোক্তা বা উৎপাদকগণ উৎপাদন কার্য পরিচালনা করে, সঙ্গত কারণে ভোক্তাগণ তাদের চাহিদা অনুযায়ী ক্রয় করে। তাদের চাহিদার মধ্যে তাদের ব্যয় করার ইচ্ছা, সামর্থ্য সকল বিষয় রয়েছে। আর তাদের চাহিদা অনুযায়ী যেহেতু উৎপাদকগণ তাদের পণ্য সরবরাহ করে, সেই হিসাবে তাদের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি স্বয়ংক্রিয়ভাবে মূল্য নির্ধারিত হয়ে যায়। তৃতীয় কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তি এখানে দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিতে পারে না বা দিতে হয় না, এটি স্বয়ংক্রিয়ভাবেই বাজার ভিত্তিক মূল্য ব্যবস্থা নির্ধারিত হয়ে যায়। পুঁজিবাদের একটি অত্যন্ত নেতিবাচক বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদ ব্যবস্থায় শ্রেণী বৈষম্য পরিলক্ষিত হয়। যেহেতু একদল মানুষ প্রচুর ধন সম্পদ কুক্ষিগত করে ধনকুবেরে পরিণত হয় এবং সেই সংখ্যাটি নিতান্তই কম, মুষ্টিমেয় কিছু লোক ব্যবসা বাণিজ্য পরিচালনা করে বা উদ্যোগ গ্রহণ করে, কাজ করে হাজার হাজার শ্রমিক, কখনো লক্ষাধিক শ্রমিক, সকলের শ্রম এবং ঘামের বিনিময়ে যে উৎপাদন হয়, সেই উৎপাদনের যে সুফল বা সুবিধাটি ভোগ করে একজন মাত্র বা গুটি কয়েক পুঁজিপতি বা উদ্যোক্তা ব্যক্তি। এভাবে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক হয়,
প্রচুর মানুষ সম্পদহীন, কর্মহীন, বেকার এবং দরিদ্রে পরিণত হয়। এভাবে সমাজে শ্রেণী বৈষম্য তৈরি হয়। একটি শ্রেণী অত্যন্ত ধনী শ্রেণীতে পরিণত হয়, আরেকটা শ্রেণী দরিদ্র শ্রেণীতে পরিণত হয়। এভাবে ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যে বৈষম্য তৈরি হয়। পুঁজিবাদ ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পুঁজির মালিকরা রাষ্ট্রের নিয়ন্ত্রক, অর্থাৎ আধুনিক জীবন এবং রাষ্ট্র ব্যবস্থায় অর্থের বিকল্প আর কিছু হতে পারে না। যেহেতু পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজির মালিকরা প্রচুর সম্পদের মালিক হয়ে থাকে, তারা রাষ্ট্র ব্যবস্থাকে বা রাষ্ট্রীয় যে পরিচালনার মেকানিজম, এইটিকে তারা নানা কৌশলে নিয়ন্ত্রণ করতে পারে এবং করে থাকে। রাষ্ট্রীয় আইন প্রণয়নে পুঁজির মালিকদের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করতে গেলেই তখন তারা রাষ্ট্রকে নানাভাবে প্রভাবিত করে থাকে। প্রচুর অর্থের মালিক হয়, সম্পদের মালিক হয়, তারা নানা কৌশলে অর্থকে ঢেলে দিয়ে তারা তাদের পক্ষে রাষ্ট্রীয় নীতি বা সিদ্ধান্তকে নিয়ে আসে। এভাবে রাষ্ট্র পরিচালনা সকল ক্ষেত্রে তারা দেখা যায় পুঁজির মালিকরা রাষ্ট্রের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়িত হয়। এই বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থার বাস্তবায়নটি পুঁজিবাদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অনেকগুলি সুবিধা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো ব্যবস্থারই কিছু সুবিধা তো থাকে। যেহেতু পুঁজিবাদ বিশ্বব্যাপী একটি সমাদৃত বা গ্রহণযোগ্য ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে, নিশ্চয়ই তার মধ্যে মানুষের সুবিধা হয় এমন অনেকগুলি বিষয় উপস্থিত রয়েছে। পুঁজিবাদের সুবিধা হিসেবে আমরা বলতে পারি, পুঁজিবাদী ব্যবস্থার অত্যন্ত সুদক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যায়। পুঁজিবাদ ব্যবস্থাটির মধ্যে যেহেতু অবাধ প্রতিযোগিতা রয়েছে, আমরা ইতিমধ্যে বলেছি, এখানে যে কোনো শিল্প কারখানা বা প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য প্রচন্ড পরিমাণ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অদক্ষ বা কম দক্ষ পরিচালনার মাধ্যমে টিকে থাকা সম্ভব নয়। সঙ্গত কারণে এখানে টিকে থাকতে হলে সুদক্ষ পরিচালন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারতে হয়। পুঁজিবাদের মধ্যে এই সুদক্ষ পরিচালন ব্যবস্থাটি দেখা যায়, এটি পুঁজিবাদ ব্যবস্থার একটি সুবিধা। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। যেহেতু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যক্তি এবং উদ্যোক্তার সুযোগ থাকে প্রচুর অর্থ উপার্জন করার, লাভ করার, উদ্যোক্তা প্রচুর পরিমাণ উৎপাদন করে বেশি লাভের আশায়, শ্রমিক বেশি পরিমাণ শ্রম বিক্রয় করে বেশি মজুরি পাওয়ার আশায়। এইভাবে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গই যখন প্রচুর পরিমাণ কাজ করে ব্যক্তিগত লাভের আশায়, এইভাবে সামগ্রিকভাবে একটি রাষ্ট্রের বা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন তখন দ্রুততম সময়ের মধ্যে হয়ে থাকে। এইভাবে পুঁজিবাদের মধ্যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটে। বাণিজ্যিক সম্প্রসারণ পুঁজিবাদের একটি বিরাট সুবিধা। কোনো একটি রাষ্ট্রের উদ্বৃত্ত পুঁজির যেহেতু নিজের রাষ্ট্রে বিনিয়োগ করার সুযোগ থাকে না, সঙ্গত কারণেই তারা অন্যান্য রাষ্ট্রে এ সকল পুঁজি বিনিয়োগ করতে যেতে পারে, অর্থাৎ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সীমানার বাইরে চলে যায়। এভাবে একটি জাতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক পর্যায়ে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, তাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করে থাকে। পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে সবসময় ক্রেতার স্বাধীনতা থাকে। যেহেতু পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে
অবাধ প্রতিযোগিতা থাকে, ভোগের স্বাধীনতা থাকে, ভোক্তার পছন্দের স্বাধীনতা থাকে, সঙ্গত কারণে ক্রেতারা স্বাধীনভাবে তাদের ইচ্ছামতো পণ্য বা সেবা ক্রয় করতে পারে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পুঁজিবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেহেতু পুঁজিবাদ ব্যবস্থায় প্রচুর পরিমাণে শিল্প, উদ্যোগ এবং শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হয়, সঙ্গত কারণে প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই সকল শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান যদি তৈরি করা না যেত, উদ্যোক্তারা যদি সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না করতেন, তাহলে কর্মসংস্থানের বেশি সুযোগ সৃষ্টি হতো না। পুঁজিবাদ অবাধ ব্যবস্থা চালু করে দেওয়ার কারণে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, সুবিধা হচ্ছে দক্ষতা বৃদ্ধি। যেহেতু পুঁজিবাদ ব্যবস্থা অবাধ প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হয়, অবাধ প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, সঙ্গত কারণে প্রত্যেকটি উদ্যোক্তা কর্তৃপক্ষ অথবা প্রত্যেক শ্রমিক তারা ব্যক্তিগত পর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে চায়। উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো নানা ধরনের গবেষণামূলক কর্মকাণ্ড অনেক সময় পরিচালনা করে থাকে। কিভাবে অনেক সময় অনেক শিল্প প্রতিষ্ঠানের গবেষণা সেল পর্যন্ত থাকতে দেখা যায়, কিভাবে তাদের দক্ষতা বৃদ্ধি করে আরও বেশি বিশ্বব্যাপী বাজার দখল করা যাবে এবং তাদের পণ্যকে সমগ্র বিশ্বব্যাপী তুলে ধরে তাদের চাহিদা সৃষ্টি করা যাবে। এভাবে উদ্যোক্তা প্রতিষ্ঠানের দক্ষতা সৃষ্টি হয় না শুধু, এই সকল প্রতিষ্ঠান তাদের শ্রমিকদেরকে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, যেন তারা দ্রুততম সময়ে অর্থাৎ কম সময়ে অধিক উৎপাদন করতে পারে। এভাবে পুঁজিবাদী ব্যবস্থার অনেক বেশি দক্ষতা বৃদ্ধি পেয়ে থাকে। এটি পুঁজিবাদী ব্যবস্থার একটা ভালো সুবিধা। দক্ষ উদ্যোক্তার আবির্ভাব ঘটে পুঁজিবাদীর ব্যবস্থার মধ্যে। যেহেতু কম দক্ষ লোকের কোনো জায়গা অবাধ প্রতিযোগিতার মধ্যে থাকতে পারে না, তার টিকে থাকতে পারে না, যারা নিজেদেরকে দক্ষ বলে বিশ্বাস করেন অথবা নিজেদের দক্ষতা সম্পর্কে যাদের প্রচন্ড আত্মবিশ্বাস রয়েছে, তারা নানা ধরনের শিল্প কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে বাজারে চলে আসে এবং তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে এগিয়ে যায়। এইভাবে দক্ষ উদ্যোক্তার আবির্ভাব ঘটতে পারে কেবল পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে। এটি পুঁজিবাদের একটি ভালো সুবিধা। যখন এইরকম সুবিধা পুঁজিবাদের সুবিধার মধ্যে যেমন ব্যক্তি মালিক সম্পদের মালিকানা, ভোগের স্বাধীনতা, সম্পদ ভোগ হস্তান্তর, এই সকল সুবিধাদি রয়েছে, সেই জন্যে দক্ষ উদ্যোক্তাগণ এখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য আসে। অন্য ব্যবস্থা এটি করা সম্ভব হয় না। উন্নত প্রযুক্তির ব্যবহার পুঁজিবাদের মধ্যে রয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরো বেশি উৎপাদন করা যায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকে নিজেদেরকে বহুদূর এগিয়ে নেওয়া যায়, কিভাবে বাজারে বিদ্যমান সকল প্রতিষ্ঠান থেকে নিজেদের পণ্যের মান গুণ বৃদ্ধি করা যায় এবং কিভাবে অল্প সময়ে অধিক উৎপাদনের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা যায়, এই চিন্তার ফলে মানুষ উন্নত প্রযুক্তির আবিষ্কার করে এবং উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে। এটি যেহেতু পুঁজিবাদ ব্যবস্থায় অর্থ উপার্জন, ভোগ এবং পুঞ্জীভূত করার সুযোগ রয়েছে, তারা নিজেরাই অর্থ খরচ করে আবার উন্নত প্রযুক্তির উৎপাদন বা ব্যবহার করার সুযোগ পেয়ে থাকে। এটিও পুঁজিবাদ ব্যবস্থার একটি বড় সুবিধা। পুঁজিবাদ ব্যবস্থার আরেকটি ভালো সুবিধা হচ্ছে দ্রব্যমূল্য হ্রাস। আমরা আগেই বলেছি, পুঁজিবাদ ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। যেহেতু অনেক প্রতিষ্ঠান তাদের দ্রব্যমূল্য নিয়ে বাজারে উপস্থিত হয়, সঙ্গত কারণেই তাদের মধ্যে
একটি প্রতিযোগিতা বিদ্যমান থাকে। এই প্রতিযোগিতায় কে কত কম মূল্যে ভোক্তাদের কাছে তাদের উৎপাদিত দ্রব্যকে তুলে ধরতে পারে, পৌঁছে দিতে পারে, সেই জন্য একটি পরোক্ষ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। এই প্রতিযোগিতার কারণে প্রত্যেক উৎপাদক প্রতিষ্ঠানই দ্রব্যমূল্য কমিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এভাবে দ্রব্যমূল্য হ্রাস পায়। এটি পুঁজিবাদ ব্যবস্থার একটি ভালো সুবিধা। নতুন নতুন উৎপাদন কৌশল পুঁজিবাদ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেহেতু পুঁজিবাদের মধ্যে নিজেদের পণ্যকে জনগণের সামনে তুলে ধরবার একটি প্রতিযোগিতা সবসময় থাকে, সেই কারণে বিদ্যমান উৎপাদন ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত, কিভাবে আরো নতুনভাবে করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, এই জন্যে নতুন নতুন উৎপাদন কৌশলের জন্য সবসময় চেষ্টা করে উৎপাদক প্রতিষ্ঠানগুলো, এবং তাদের এই নতুন নতুন উৎপাদন কৌশলের কারণে সহজে অল্প সময়ে এবং কম মূল্যে জনগণ তাদের চাহিদা আছে এমন দ্রব্যগুলো সহজে পেতে পারে। এটি পুঁজিবাদের সুবিধার কারণে সম্ভব হয়, এবং স্বল্প উৎপাদন ব্যয় পুঁজিবাদের একটি ভালো সুবিধা। এই জন্যে যেহেতু উৎপাদনের জন্য নতুন কৌশল দরকার হয়, উৎপাদনে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়, উৎপাদনে দক্ষ উদ্যোক্তা এবং শ্রমিক থাকে, এই কয়েকটি দক্ষতা যখন একসঙ্গে সমন্বিত হয় তখন এটির সুফল উৎপাদনে এসে পড়ে, অর্থাৎ উৎপাদন ব্যয় অনেক কমে যায়। আর এই উৎপাদন ব্যয় কমার কারণে জনগণ স্বল্প উৎপাদন ব্যয়ের কারণে স্বল্প মূল্যে তাদের ভোগদ্রব্যগুলি পেতে পারে। এটি পুঁজিবাদ ব্যবস্থার একটি ভালো সুবিধা। অবাধ প্রতিযোগিতা এটিও পুঁজিবাদ ব্যবস্থার একটি ভালো সুবিধা। কেন নয়? যেহেতু যে কোনো ব্যক্তি বা উদ্যোক্তা প্রতিষ্ঠান ইচ্ছে করলেই বাজারে প্রবেশ করতে পারে, সেই জন্যে অনেক ব্যক্তি, অনেক পুঁজিপতি প্রতিষ্ঠান নতুন নতুন দ্রব্য সেবা নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়। এই অবাধ প্রতিযোগিতার এই সুযোগটি বা সুবিধাটি যদি না থাকতো, তাহলে যারা বাজারে বিদ্যমান আছে তাদের কারণে অন্য কেউ প্রবেশ করতে পারতো না, এবং তাদের দ্রব্যকেই উৎপাদকদের ইচ্ছামতো বা নির্ধারিত মূল্য অনুযায়ী জনগণকে সেটি কিনতে বাধ্য করা হতো। এখন সেটি করার সুযোগ থাকে না। এই অবাধ প্রতিযোগিতাটি একটি ভালো সুবিধা দিচ্ছে জনগণকে বা ভোক্তাদেরকে। শিল্প প্রযুক্তির উন্নয়ন পুঁজিবাদের একটি বড় সুবিধা। পুঁজিবাদী ব্যবস্থার সুবিধার ফলেই শিল্প এবং প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। শিল্প প্রযুক্তির উন্নয়ন যখন ঘটে, আলটিমেটলি এই সকল উন্নয়নের সুফল কিন্তু ভোক্তা বা সাধারণ জনগণই ভোগ করে। শিল্পক্ষেত্রে যত উন্নতি হবে, শিল্প সেক্টর বা শিল্প খাত যত উন্নত হবে, প্রযুক্তিগত যত উন্নয়ন ঘটবে, এই শিল্প প্রযুক্তি আলটিমেট ক্ষেত্র হচ্ছে ভোক্তা শ্রেণী বা জনগণ। তাদের উন্নয়নের ফলে কিন্তু, শিল্প প্রযুক্তির উন্নয়নের ফলে কিন্তু জনগণ সুবিধা পেয়ে থাকে। কর্মোদ্যম বৃদ্ধি শিল্প পুঁজিবাদের একটি বড় সুবিধা। যেহেতু উদ্যোক্তা এবং শ্রমিক সকলেই তাদের শ্রমের বিনিময়ে অর্জিত মুনাফা বা মজুরি নিজেরা ভোগ করতে পারে, এই জন্য তারা প্রচুর পরিমাণে কাজের জন্য উদ্যোগী হয়। এইভাবে তাদের কর্মোদ্যম বৃদ্ধি পায়। এটি পুঁজিবাদের একটি বড় সুবিধা। সক্ষমতা বৃদ্ধি। একই ধরনের কাজ যখন একদল শ্রমিক করতে থাকে, একই ধরনের উৎপাদন যখন একই প্রতিষ্ঠান করতে থাকে, তখন দিনে দিনে তাদের সক্ষমতা বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে সেটি জনগণের সক্ষমতাকে বৃদ্ধি করে। এবং পুঁজিবাদী ব্যবস্থার একটি ভালো সুবিধা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থায় দুর্নীতি অনেক কম হয়। দুর্নীতি কম হয় এই অর্থে যে, যেহেতু উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, সে ব্যক্তি তার মুনাফাকে নিশ্চিত করবার জন্য তার প্রতিষ্ঠানের অভ্যন্তরে
কোনো রকম দুর্নীতিকেই বরদাস্ত করেন না। এই কারণে পুঁজিবাদী ব্যবস্থায় দুর্নীতি অনেক সময় অনেক কম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অনেক সুবিধার কথা, কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থার অনেক অসুবিধাও রয়েছে। সব সুবিধারই কিছু অসুবিধা থাকে, তেমনটি পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্যেও রয়েছে। পুঁজিবাদী ব্যবস্থায় একটি অসুবিধা হচ্ছে পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব। পুঁজিবাদী শ্রেণী একটি সমাজের মধ্যে উদ্ভব হলে ওই সমাজের মধ্যে যে সামাজিক সাম্য বা সোশ্যাল ব্যালেন্স, এটি আর বিদ্যমান থাকে না, বজায় থাকে না। একদল মানুষ পুঁজিপতি হয় আর একদল মানুষ নিঃস্ব বা দরিদ্র পরিণত হয়। শ্রেণী বৈষম্য সৃষ্টি, এটি পুঁজিবাদের একটি বড় অসুবিধা। শ্রেণী বৈষম্য তখনই সৃষ্টি হয় যখন একদল মানুষ ধনী আর একদল মানুষ ধনহীন বা দরিদ্র হয়। এভাবে পুঁজিপতি শ্রেণী এবং পুঁজিহীন বা দরিদ্র শ্রেণী, এই দুটির মধ্যে মাধ্যমে সমাজে একটি শ্রেণী বৈষম্য তৈরি হয়। শ্রেণী সংঘর্ষও সমাজের মধ্যে পুঁজিবাদী ব্যবস্থার কারণে হয়ে থাকে। এটি একটি মারাত্মক অসুবিধার বিষয়। মার্ক্সীয় দর্শন অনুযায়ী সমাজে যে দুইটি শ্রেণী থাকে, একটি বুর্জোয়া শ্রেণী আর একটি সর্বহারা শ্রেণী, এই দুইটি শ্রেণী সর্বদাই শ্রেণী স্বার্থের সংঘর্ষে লিপ্ত থাকে। অর্থাৎ এটাকে মার্ক্সিজম যেভাবে উল্লেখ করেছে, এটি হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট বা শ্রেণী সংঘর্ষ, স্বার্থের যে দ্বন্দ্ব, এটি হচ্ছে শ্রেণী সংঘর্ষ। ধনবৈষম্য সৃষ্টি পুঁজিবাদের একটি বড় অসুবিধা। সমাজতান্ত্রিক ব্যবস্থা বলা হয়ে থাকে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মানে হচ্ছে একদল মানুষ প্রচুর ভোগের মধ্যে ডুবে থাকবে আর একদল মানুষ দিনে দুবেলা দুমুঠো খেতেও পারবে না। এটি কোনোভাবেই স্বীকার করা যায় না, মানা যায় না। এটি পুঁজিবাদী ব্যবস্থার একটি বড় ধরনের অসুবিধা। পুঁজিবাদী অর্থব্যবস্থার আরেকটি বড় সমস্যা হচ্ছে সবসময় সঠিক পরিকল্পনা করা যায় না, অর্থাৎ পরিকল্পনার অভাব ঘটে। অভাব ঘটে এই জন্যে, যেহেতু বাজার ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ খুবই সামান্য, সেই জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন তাদের উৎপাদন কার্য পরিচালনা করে। কোনো অপ্রয়োজনীয় উৎপাদন অনেক বেশি হয়, আবার অনেক প্রয়োজনীয় উৎপাদন অনেক সময় কম হয়। এই সকলের মধ্যে যথার্থ সমন্বয় না থাকলে সরকার বা রাষ্ট্র পরিচালকবৃন্দ যথাযথ পরিকল্পনার মাধ্যমে তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে অনেক সময় সমস্যা হয়। এটি পুঁজিবাদী ব্যবস্থার পরিকল্পনার অভাবের কারণে হয়ে থাকে। সম্পদের অপচয় হয়, এমন অনেক দেখা যায় যে পুঁজিবাদী ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান এমন অনেক দ্রব্য উৎপাদন করলো যেগুলি তার বাজার হারিয়েছে। আবার অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠান অনেক প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারেনি। এক্ষেত্রে দুই ধরনের উৎপাদনের মধ্যেই উৎপাদিত পণ্য অনেক সময় অপচয় বা নষ্ট হতে দেখা যায়। আন্তর্জাতিক বিরোধ বৃদ্ধির প্রবণতা, এটি পুঁজিবাদ ব্যবস্থার একটি মারাত্মক অসুবিধা। যেহেতু পুঁজিবাদী অনেক রাষ্ট্র রয়েছে, পুঁজিপতি অনেক রাষ্ট্র রয়েছে, ধনী অনেক রাষ্ট্র রয়েছে, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় নিজেদের পুঁজি বিনিয়োগের মাধ্যমে তাদের মুনাফা বৃদ্ধির মাধ্যমে সমৃদ্ধি লাভের চেষ্টা করে, নিজেদের ব্যবসাকে প্রসারিত করার চেষ্টা করে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগকারী সংস্থা বা রাষ্ট্রগুলির মধ্যে অনেক সময় বিরোধ বৃদ্ধি হতে দেখা যায়। এটিও পুঁজিবাদের একটি বড় ধরনের অসুবিধা। সামাজিক কল্যাণের প্রতি অবহেলা পুঁজিবাদের একটি বড় অসুবিধা। এই জন্যে যে পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলি, রাষ্ট্রগুলি কেবল তাদের নিজেদের মুনাফার কথা চিন্তা করে, কিভাবে বাণিজ্য পরিচালনা করলে সমাজের কল্যাণ হবে এদিকে তারা মোটেও খেয়াল করে না, এদিকে তাদের চিন্তার মধ্যে নিয়ে আসে না। তারা নিজেদের মুনাফার দিকে তাকিয়ে থাকে, যেখানে মুনাফা হয় না সেখানে ব্যবসা পরিচালনা করে না। সমাজের মানুষ দরিদ্রে পরিণত হোক অথবা দুর্ভিক্ষে পতিত হোক, এটিতে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই জন্য সমাজের কল্যাণের প্রতি অবহেলাটি পুঁজিবাদের একটি বড় ধরনের নেতিবাচক দিক বা অসুবিধার দিক। ক্রেতার উপর অত্যধিক চাপ পড়ে, এটি পুঁজিবাদের একটি বড় অসুবিধা। কারণ তারা তার পুঁজিবাদী রাষ্ট্র বা ধনিক রাষ্ট্রগুলো তাদের উৎপাদিত বা তাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত উৎপাদিত প্রতিষ্ঠানগুলোর মূল্য নির্ধারণের ক্ষেত্রে চড়া মূল্য আরোপ করে থাকে, যেটি ভোগ করতে গেলে ক্রেতাদের উপর অনেক বেশি চাপ পড়ে। কিন্তু
পুঁজিবাদী ব্যবস্থায় তার জনগণের এই চাপের কথা, ভোক্তাদের এই চাপের কথা কোনোভাবেই আমলে নেওয়া হয় না, বরং তাদের মুনাফার দিকেই নজর দেওয়া হয়। ক্ষুদ্র কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, এটি পুঁজিবাদী ব্যবস্থার একটি বড় ধরনের অসুবিধা বা নেতিবাচক দিক। বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের হিউজ পরিমাণ বিনিয়োগের মাধ্যমে বাজার দখল করে নেয়। এক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদিত পণ্যগুলি এই সকল বিশালাকৃতির শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের সামনে কোনোভাবেই প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে না। আস্তে আস্তে ক্ষুদ্র কুটির শিল্পগুলি ধ্বংস হয়ে বাজার থেকে হারিয়ে যায়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় অসুবিধা হচ্ছে সম্পদ পুঞ্জীভূত হয়। একদল মানুষ, কিছু মানুষ সম্পদ পুঞ্জীভূত করে রাখে, অন্য মানুষ অর্থের অভাবে দৈনন্দিন জীবনযাপনে তাদের মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ করতে পারে না। এটি পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি বড় নেতিবাচক দিক। এবং বেকারত্ব বৃদ্ধি পুঁজিবাদের একটি বড় ধরনের সমস্যা। আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের ফলে অনেক শিল্প প্রতিষ্ঠান যেখানে প্রচুর শ্রমিক নিয়োগ করে তাদের উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করত, সেখানে শ্রমিকের জায়গা দখল করেছে নতুন নতুন প্রযুক্তি। এই নতুন নতুন প্রযুক্তি অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন কার্য সম্পন্ন করতে পারে বলে পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলি তাদের কম মজুরি দিতে হয়, সেজন্য তারা শ্রমিক ছাঁটাই করে দেয়, কখনো কখনো শ্রমিক নিয়োগ দিতে হয় না। এভাবে রাষ্ট্র ও সমাজে ব্যাপক পরিমাণ বেকারত্ব বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা পুঁজিবাদের অসুবিধার দিকগুলি ভালো করে বুঝতে পেরেছ এবং বলতে পারবে। এখন আমরা শেষ পর্যায়ে এসে আমরা বলবো যে পুঁজিবাদ ও বিশ্বায়ন, অর্থাৎ পুঁজিবাদ কিভাবে বিশ্বায়নের পথকে প্রসারিত করে বা প্রসারিত করে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পুঁজিবাদ সম্পর্কে যত আলোচনা করেছি সেটি থেকে আমরা বুঝতে পেরেছি যে পুঁজিবাদ নিশ্চয়ই বিশ্বায়নকে প্রসারিত করে। বিশ্বায়নের মূল শক্তি হচ্ছে পুঁজিবাদ। বিশ্বব্যাপী সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, রাষ্ট্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে তা অতি প্রাচীনকাল থেকে হলেও সোভিয়েত শাসন ব্যবস্থার বা সোশ্যালিস্ট ব্লকের পতনের পর থেকে সেটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই যোগাযোগে মুখ্য ভূমিকায় রয়েছে শক্তিশালী রাষ্ট্র, বহুজাতিক কর্পোরেশন এবং পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা ওয়াশিংটন সমঝোতার সঙ্গে যুক্ত 4টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান: জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। আন্তর্জাতিক পুঁজির প্রসারে যেমন ভূমিকা রাখে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের পরাশক্তিগত ক্ষমতাকে নিরঙ্কুশ রাখতে তাদের বিশেষ অবদান রয়েছে। বিশ্বায়নের নামে মানুষ, রাষ্ট্র, সমাজ ও জাতিকে একীভূত করে বিশ্ব পুঁজি নতুন নতুন ক্ষমতা কাঠামোর জন্ম দিচ্ছে। উন্নত দেশগুলো উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে সবসময় পুঁজিবাদ প্রসারের ক্ষেত্র হিসেবে কাজে লাগায়। পুঁজিবাদ আসলে বিশ্বায়ন প্রক্রিয়ার যমজ ভাই হিসেবে কাজ করে, কারণ পুঁজিবাদের মূল কথা অবাধ মালিকানা, আর বিশ্বায়নের মূল কথা হচ্ছে একটি কেন্দ্র থেকে পরিচালিত রাষ্ট্রীয় সীমানাহীন একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিশ্বায়ন ব্যবস্থাটি প্রসারিত হচ্ছে মূলত পুঁজিবাদের উপর ভর করেই। আর বিশ্ব অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, IMF, এই সবগুলি প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে পুঁজিবাদেরই প্রতিভ প্রতিষ্ঠান। তারা ধনী রাষ্ট্রগুলো, পুঁজিবাদী রাষ্ট্রগুলোর বা পুঁজিপতি রাষ্ট্রগুলোর স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য সবসময় নানাভাবে কাজ করে যাচ্ছে। এভাবে পুঁজিবাদ আর বিশ্বায়ন একই হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং পুঁজিবাদ বিশ্বায়নকে ত্বরান্বিত করছে। এই পুঁজিবাদ এবং বিশ্বায়নের অনেক সমালোচনা রয়েছে, বিশেষত আজকের প্রত্যয় পুঁজিবাদের। সবশেষে আমরা বলবো যে
সব সমালোচনা সত্ত্বেও পুঁজিবাদ আজকে একটি বৈশ্বিক বাস্তবতা, যেটিকে অস্বীকার করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই পুঁজিবাদের চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য যত রকম প্রস্তুতি নেওয়া দরকার, সকল রকম প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাব। এটি হোক আমাদের প্রত্যয়। সবাইকে ধন্যবাদ।